প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ ২০২৫ রেডিসন ব্লু ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে 15th সামিট বিআইটি অর্থাৎ বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স ২০২৫। এই ২ দিনের সেমিনারে দেশের সমস্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন, সেই সাথে দেশের বাইরে থেকে আগত আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন। এখানে অনেকগুলো প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সাথে বাংলাদেশকে তাল মিলিয়ে চলতে হলে আমরা কীভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই বিভাগটিকে আরও উন্নীত করতে পারবো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, বিভিন্ন প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম চলতে থাকবে এবং তার পাশাপাশি আমরা এই সেমিনারে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের কিছু ইন্টারভিউ বা কিছু বিশেষ কথা আমরা তাদের কাছ থেকে শুনব। চলুন যাওয়া যাক 15th বিআইটি সামিটের মূল আয়োজনে। So we are ready. We are going to enjoy our presentation, Challenges of PCI in Bangladesh. Sir, please. First of all, I will express my gratitude to Professor Afzalur Rahman for inviting me and giving an opportunity on behalf of Bangladesh Cardiac Society. Say something about the challenges of PCI in Bangladesh. All of we know that ischemic heart disease is the leading cause of death worldwide. About 32% of all patients' deaths are due to cardiovascular diseases. প্রিয় দর্শক, সামিটের এই পর্যায়ে আমরা এখন কথা বলছি অধ্যাপক ডক্টর আফজালুর রহমান, বিআইটি চেয়ারম্যান অ্যান্ড কোর্স ডিরেক্টর হিসেবে তিনি কর্মরত রয়েছেন। স্যার, আমরা জানি যে এই পুরো ইন্টারন্যাশনাল কনফারেন্সটি আয়োজনের দায়িত্ব পালন করেছেন আপনি, এবং আপনি বাংলাদেশের একজন প্রথিতযশা কার্ডিওলজিস্টও বটে। এই ধরনের একটি কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স আমাদের দেশবাসীর জন্য বা আমাদের চিকিৎসক সমাজের জন্য কতটুকু উপকার বহন করছে সেটি আপনার কাছে আমরা শুনতে চাই। No, that is a very good question. Actually, আমি যখন সলিমুল্লাহ ছিলাম 2011 সালে, তখন আমার মনে একটা থট জাগলো যে আমাদের দেশের ইয়াং জেনারেশনকে বা আমাদের যে ইন্টারভেনশনটাকে কীভাবে ওয়ার্ল্ড সিনারিতে নেওয়া যায়। দ্যাট ওয়াজ মাই ফিলোসফি, থট, হোয়াট এভার আই ক্যান ডু। সো আই ডিসাইডেড দ্যাট আই ওয়ান্ট টু মেক এ কোর্স উইথ দ্য কোলাবোরেশন উইথ দ্য ইন্টারন্যাশনালস। সো এই আমার যে ইন্টারন্যাশনাল কানেক্টেড সেটাকে আমি ইউজ করে কীভাবে আমি আমার দেশটাকে আগায় নিতে পারি। আমার মানুষের ট্রিটমেন্ট ভালো দরকার। সো ট্রিটমেন্ট করতে হলে আমাকে ডাক্তারকে ট্রেন আপ করতে হবে। সো মাই ফোকাস ইজ দ্যাট দি পেশেন্ট ম্যানেজমেন্ট। অবশ্যই আমার পেশেন্ট ম্যানেজমেন্ট ঠিকমতো হতে হবে। দ্যাট ইজ মাই ফিলোসফি। এই ফিলোসফিতে তাহলে পেশেন্ট যদি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে আমার কোন গ্রুপকে আমার ট্রেন আপ করতে হবে? ডক্টরস, নার্স, হেলথ কেয়ার প্রফেশনাল। সেই জন্যই আমার এই অর্গানাইজেশনটা করা। এবং আমার সাথে আমার একজন কলিগ ডক্টর রবিন চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য কোর্স ডাইরেক্টর হু কাম ফরওয়ার্ড অ্যান্ড জয়নিং মি। And then we have started a program like that. এবং আমরা এটাকে ইন্টারন্যাশনালি কানেক্ট করলাম, লাইক USA, লাইক জাপান, লাইক ইউরোপ, all over the world have connected. We are able to connect it with the blessing of the Allah. তারপরে আমার মনে হলো না, my focus not only Bangladesh, my focus is also in the Southeast Asia. So we are changing of the theory that this is an international acclaimed cardiology meeting, special intervention. এটাকে আমি সাউথ ইস্ট এশিয়াতে আমি কীভাবে আমরা হেল্প করতে পারি। দ্যাটস ওয়াই উই অ্যারেঞ্জিং এ মিটিং। আমরা কিন্তু করেছি যে নেপালে প্রোগ্রাম করেছি, শ্রীলঙ্কায় প্রোগ্রাম করেছি, ভুটানে প্রোগ্রাম করছি। এবং ইউ ক্যান বিলিভ দ্যাট ভুটানের হিস্ট্রিতে দ্যাট ইজ দ্য ফার্স্ট কার্ডিওলজি কনফারেন্স দ্যাট ইজ ডান বাই বিআইটি। আচ্ছা আচ্ছা। এগেইন ইফ ইউ সি দ্য এজেন্ডা অফ দিস প্রোগ্রাম, দেয়ার ইজ এন স্পেশালি ফোকাসড all grade of intervention, either senior, mid-level or junior. বাট স্পেশালি আমরা ফোকাস দিছি ফেলোসদের জন্য, ইয়াং ডাক্তারদের জন্য। সেই জন্য কিন্তু আমরা একটা ফেলোস নামে একটা কোর্সও করেছি। এবং সেই কোর্সে শুধু ফেলোস মানে বাংলাদেশ ফেলোস না, অ্যান্ড ফেলোস ফ্রম নেপাল, ফ্রেন্ডস ফ্রম দ্য শ্রীলঙ্কা পসিবলি, আই ডোন্ট নো, অ্যান্ড অলসো দি ইথিওপিয়া ফেলোস উইল জয়েন ইন দিস টাইম। আচ্ছা, কাজেই আমরা এটাকে আরও গ্লোবালি হেল্প করার চেষ্টা করছি। এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দিচ্ছে। উইদাউট সাপোর্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ইউ ক্যান নট মেক দ্য প্রোগ্রাম। ফার্মা ইন্ডাস্ট্রির কথা বলছেন। ফার্মা হতে পারে, ডিভাইস ইন্ডাস্ট্রি হতে পারে, এনি ইন্ডাস্ট্রি। বাট আমাদের দেশে তো আইদার ডিভাইস ইন্ডাস্ট্রি দেয় অথবা ফার্মা দেয়। সুতরাং কিন্তু বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি হ্যাজ গ্রেট কন্ট্রিবিউশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ কার্ডিওলজি, আই উইল সে দ্যাট। অবশ্যই।
আমাদের দেশের বর্তমানে যে কার্ডিওলজি চিকিৎসা ব্যবস্থা এটিকে অদূর ভবিষ্যতে আরও কতদূর উন্নীত করা সম্ভব বা কীভাবে সেটা সম্ভব আপনি কি মনে করছেন স্যার? বাংলাদেশে কার্ডিওলজির যেমন অবস্থা আছে, আমাকে এটা ভয়েস অফ আমেরিকাতে 2007 সালে প্রশ্ন করেছিল, তাই আমি বলেছিলাম ইট ইজ অ্যাজ পার ইন্ডিয়া। জি, ওকে, আই ক্লেমড ইট। আমাদের আরও আগাতে হবে, অবশ্যই। কারণ কার্ডিওভাস্কুলার ডিজিজ ইজ এভারি চেঞ্জিং অ্যান্ড ট্রিটমেন্ট মডিউলিটিজ আর চেঞ্জিং। সুতরাং আমাদেরকে এর সঙ্গে তাল মিলে চলতে হবে, তো সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সারা বিশ্বের লিডারকে, সাপোজ আজকে আমার এখানে 600 বা 700 জন আমার ডাক্তার আসছে, ইয়াং ডাক্তার, টেকনিশিয়ান, তারা আসছে, তারা এখানে ওয়ার্ল্ড লিডারের সাথে মিক্স আপ করছে। জি, এখানে আপনি দেখেন উইথ এ লেস এক্সপেন্স তাদেরকে নিয়ে এসে এখানে আমি ফেলে দিচ্ছি সমুদ্রে, সমুদ্র থেকে সবাই জ্ঞান আহরণ করছে, জ্ঞান আহরণ So, করবে সবাই। এবং ইট ইস ওয়ার্ল্ড ক্লাস। আই ক্যান গিভ ইউ টু গ্যারান্টি, ইফ ইউ কম্পেয়ার দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য ফ্যাকাল্টিজ হিয়ার, আই ক্যান কম্পেয়ার উইথ এনি কনফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড, লাইক এসিসি, লাইক টিসিটি, লাইক ইউরোপিয়ান, বাট you can say that's a mini version. That's a different issue. That is a mega conference. That it is not a mega, but good number, 600-700. সো অত্যন্ত ডেডিকেশন নিয়ে আপনি গত প্রায় 15 বছর ধরে এই 15 কাজটি বছর করছেন এবং এখন অনেকটা পর্যায়ে আপনি উন্নীত হয়েছেন, অনেক দূর এগিয়ে গেছেন। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এই বিআইটি আরও অনেক বেশি উন্নতি সাধন করবে সেই প্রত্যাশা আমরা করি এবং আমাদের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বা কার্ডিয়াক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ যদি থাকে সেটি আপনি উল্লেখ করতে থাকুন। বিশেষ পরামর্শ আমার আছে যে একটা হলো কি আমাদের প্রিভেন্টিভ দিকে খেয়াল করতে হবে। জি, Preventive of the cardiovascular disease. We have to more focus on the preventive cardiologist and also the curative cardiologist. কারণ প্রিভেন্টিভ না করলে আপনি কিউরেটিভ দিয়ে এত খরচ করে কিন্তু আমাদের এই ধরনের কান্ট্রির জন্য কোনো দেশের জন্য সম্ভব না। সো উই হ্যাভ টু অলসো ফোকাস অন দ্য প্রিভেন্টিভ কার্ডিওলজি। প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থার উপর বেশি ব্যবস্থা নিতে হবে। আপনি নিশ্চয়ই লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলবেন, লাইক ডায়াবেটিস, যেগুলো কন্ট্রোল করতে হবে, ওষুধ খেতে হবে, ডেফিনেট ড্রাগ ইউজ করতে হবে, কোলেস্ট্রলটা কত রাখতে হবে, ব্লাড প্রেশার কত রাখতে হবে, ডিফারেন্ট। কারণ প্রত্যেকটা মানুষ, কিন্তু আমি সবসময় বলি যে ইচ অ্যান্ড এভরি মানুষ ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, কিন্তু প্রত্যেকটা পেশেন্টের জন্য ভেরিয়েশন। কোনো পেশেন্টের জন্য এলডিএল লো থাকতে হবে, কোনো পেশেন্টের এলডিএল বেশি থাকতে হবে। যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, করোনা আর্টারি যাদের হয়েছে, মানে করোনা আর্টারি যারা ভুগছে অথবা বাইপাস সিএবিএস, তাদের জন্য হলে কোলেস্ট্রল রাখতে হবে 50। জি, আবার যাদের হলো কি ধরুন ডায়াবেটিস আছে, তাদের কোলেস্ট্রল রাখতে হবে 70 এলডিএল। আবার যাদের নর্মাল পিপল 100। সো দ্যার ইজ এন ডিফারেন্স। কিন্তু কাজেই হলো কি এই যে ট্রিটমেন্টটা, এটা কিন্তু সবাইকে জানতে হবে, এটা পেনিট্রেট করতে হবে। যে ফার্মা ইন্ডাস্ট্রি বলেন অথবা ডিভাইস ইন্ডাস্ট্রি বলেন, তাদের এই দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। তারা ট্রিটমেন্টের দিকে মনোযোগ দিবে, প্রিভেনশনের দিকেও আমরা সকলে মিলেই যদি মনোযোগ দিই তাহলেই আমাদের রোগীর সংখ্যা কমে যাবে, আমাদের ট্রিটমেন্ট কস্ট কমে যাবে, সেটি আপনি বলার চেষ্টা করছি। আর আমাদের ইয়াং জেনারেশনকে একটু আগে আসতে হবে, তাদেরকে মোর প্রোঅ্যাক্টিভ হইতে হবে। দে হ্যাভ টু বি কাম ফরওয়ার্ড যে আমরা এটা চাই স্যার, আমরা এটা চাই, আমি চাই। ধরুন অনেক সময় হলে আমাদের যে তারা রিলাক্টেন্ট থাকে, নো, দে আর গুড, দে ক্যান রিচ দ্য স্কাই। দ্যাটস বিকজ আল্লাহ তো কোনো দেশের জন্য তো কে স্কাই যাবে না যাবে সেটা ব্লক করে রাখেনি, এনিবডি ক্যান গো দ্যাট। সেরকম পার্সিভারেন্স, সেটার সুবিধা থাকে, অসুবিধা থাকে, করতে পারে। সো আমার ইয়াংদের প্রতি হবে, দে শুড বি ইনথুজিয়াজম, দে শুড বি প্রোঅ্যাক্টিভ, অ্যান্ড দে শুড বি লার্ন মোর অ্যান্ড মোর, অ্যান্ড দে হ্যাভ টু গিভ ডেডিকেশন। অবশ্যই ডেডিকেশন। আপনিও দীর্ঘদিন ধরে যে ডেডিকেশন দিয়ে কাজ করছেন তাতে নিশ্চয়ই ইয়াং জেনারেশন আরও বেশি অনুপ্রাণিত হবে। এই 15th সামিট সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কোনো কি মেসেজ যদি এক কথায় থেকে থাকে আপনার কাছে একটু শুনতে চাই। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য আমি একটা গ্রেট কনফারেন্স এবার করতে যাচ্ছি এবং হোপফুলি ইট উইল বি সাকসেসফুল এবং লট অফ গ্যাদারিং আছে এবং এখানে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে ডক্টররা শিখছে এবং এই ডক্টররাই তাদের ওষুধগুলা, তাদের হলো ট্রিটমেন্টগুলা মানুষের কাছে পৌঁছাবে, মানুষকে কাজে ইউজ করবে এবং ইন্টারভেনশন বেস্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেটাও কিন্তু দিতে পারবে। এটাই বলতে পারি। কাজেই আপনারা, আমার মনে হয় মানুষের জন্য দায়িত্ব আছে, আপনারাও প্রিভেন্টিভে করেন, আপনারা ধূমপান করবেন না, আপনারা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখবেন, আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন, আপনারা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনার ডক্টরের কাছে যাবেন, ট্রিটমেন্ট নেবেন, এটাই আমার একটা সাজেশন থাকবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই বৃহৎ আয়োজনের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এসকেকে ধন্যবাদ জানাচ্ছি, আরটিভি ধন্যবাদ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। Bangladesh has around 170 million people, and the male-female ratio is almost same.
and around 70% live in the rural areas. And we are shifting to an epidemiological change so that the mortality and morbidity is going from communicable disease to non-communicable disease. আমরা এখন কথা বলছি ডক্টর ফাতেমা বেগম, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ইউনাইটেড হসপিটাল। ম্যাডাম, আপনাকে স্বাগতম আমাদের আজকের বিশেষ টক শো। আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাইব যে যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন তাদের লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে আপনারা আজকের এই কনফারেন্সের মাধ্যমে কোনো মেসেজ শেয়ার করছেন কিনা, বা আপনি নিজেও কিছু বলতে পারেন সকলের উদ্দেশ্যে। এখন হার্টের সমস্যা যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ সারা পৃথিবীতে একটা মহামারী আকারে দেখা দিয়েছে। আমাদের দেশে তো বটেই, আগে তো শুধু সিনিয়ররা যারা 40-এর পর হতো, এখন সব বয়সের লোকজনদের আমরা পাচ্ছি। তো এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে দুই রকমের করা যায় কন্ট্রোল। একটা হচ্ছে ডিজিজ হওয়ার পরে, আর একটা ডিজিজ হওয়ার আগে। ডিজিজ হওয়ার আগে যেটা আমরা বলি সেটা প্রাইমারি প্রিভেনশন, এবং একটা হয়ে যাওয়ার পর হার্ট অ্যাটাক কিংবা হাই প্রেশার হয়ে যাওয়ার পর আমরা যেটা করি এটা সেকেন্ডারি প্রিভেনশন। এখন আমরা যদি প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন দুটাতেই আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতেই হবে। লাইফস্টাইল মডিফিকেশন না করলে আমরা যত স্টেন করি, বাইপাস করি, যত ওষুধ খাই, আমরা ঠিকমতো ওষুধকে কন্ট্রোল করতে পারবো না। যেগুলি রিস্ক ফ্যাক্টর মডিফাই করা যায়, যেমন স্মোকিং, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওজন, তারপর টেনশন কমানো, এগুলি আমাদের মডিফাই করতে হবে। এই যে মডিফিকেশন, যে এটাকেই লাইফস্টাইল মডিফিকেশন বলে। রেগুলার আমাদের হাঁটতে হবে, এটা 40 মিনিট প্রতিদিন, সপ্তাহে কমপক্ষে 5 দিন। এটা ব্রিস্ক ওয়াকিং, এটা হাঁটা এবং দৌড়ের মাঝামাঝি একটা স্পিডে হাঁটতে হবে। এটা একটা হেলদি হ্যাবিট। তারপর রিল্যাক্সেশন প্র্যাকটিস। আমরা সব কিছু নিয়ে স্ট্রেস হওয়া যাবে না। আমি যে 1 নম্বর সবসময় হবো তা তো না, আমাকে মাঝে মাঝে পিছিয়ে পড়তে হয়। এই জিনিসটাকে মেনে নিতে হবে, আমি কেন হলাম না। এই যে স্ট্রেস করা, সিগারেট খাওয়ার হ্যাবিট থাকলে এটা বাদ দিতে হবে। আর যদি কারো আদার ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস থাকলে এটা ওয়েল কন্ট্রোল করতে হবে, হাই প্রেশার থাকলে এটা কন্ট্রোল করতে হবে, যদি কোলেস্ট্রল বেশি থাকে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে, যদি প্রয়োজন হয় ওষুধ খেতে হবে। এই যে এই কনসেপ্টগুলি চেঞ্জ করে আমাদের একটা পুরা হেলদি লাইফস্টাইল যেতে হবে। শুধু আমি না, এটা আমাদের আসলে গভর্নমেন্ট থেকে প্রচার করতে হবে, পত্রিকা প্রচার করতে হবে। আপনাদেরও একটা রোল আছে যারা ফার্মাসিউটিক্যালস আছেন, যে এটা প্রচার করে একটা হেলদি লাইফস্টাইল করতে হবে, হেলদি একটা জাতি তৈরি করতে হবে। আসলে সবাই তো আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যে কোনো জিনিস ডিজিজ হওয়ার আগে প্রিভেনশন করতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ ম্যাডাম। RTV এবং SK ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। Professor Khaled Mohsin, do you think we have to do something for preventive as well as primordial care to deal with this problem? Actually, it's a very difficult question. We can, from an administrative point of view and a public health point of view, we need to address this. Before I answer your question, I want to throw some light on Professor Wadood's lecture. Actually, he has shown that there is a very much mismatch in demand-supply situation, and there is maldistribution of resources. There is no doubt about it. প্রিয় দর্শক, সেমিনারের এই পর্যায়ে এখন আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন, চেয়ারম্যান কার্ডিওলজি BSMMU। আপনি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং আপনারা প্রতিনিয়ত স্টেন্টিং করছেন। স্টেন্টিংকে আরও বেশি সহজলভ্য করবার জন্য বা স্টেন্টিং সম্পর্কে আমাদের জনমানুষকে খুব সাধারণ কিছু বা গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য আপনি কি মেসেজ কি দিতে পারেন? স্টেন্টিং যেটা আমাদের সায়েন্টিফিক টার্ম, অ্যাকচুয়ালি সাধারণ ভাষায় আমাদের দেশের মানুষ এটাকে বলে রিং লাগানো। তো সেই বিষয়টা তো পরে আসলে হার্ট অ্যাটাক হওয়া বা যাদের হার্টের করোনারি আর্টারিতে ব্লক থাকে, যখন বুকে ব্যথা হয় বা হাঁটতে গেলে পরিশ্রম করলে ব্যথা হয়, তখন আমরা মনে করি যেটা হার্টের ব্লক আছে। সেটাকে বিভিন্ন স্তরে আমরা পরীক্ষা করি, প্রথমে ECG, তারপরে ইকো, তারপরে ETT। আলটিমেটলি আমরা অ্যানজিওগ্রাম করে দেখি যে সেখানে ব্লক আছে কি নাই। যদি সিগনিফিক্যান্ট ব্লক থাকে তখনই প্রয়োজন হয় স্টেন্টিং বা রিং লাগানো যেটা বলি। তো আপনি যেই প্রশ্নটা করলেন যে সহজলভ্য কীভাবে করা যায়, আসলে এটা খুবই ডিফিকাল্ট, কারণ এগুলো তো বিদেশ থেকে আসে, ইম্পোর্ট হয়, এগুলো ভেরি কস্টলি। তো এই জন্য আমি মনে করি যে আমাদের যেসব কোম্পানিগুলো ইম্পোর্ট করে, যদি সরকার কোনো সাবসিডি দেন, কোনো ভর্তুকি দেন, তাহলে আমার মনে হয় এগুলোর দাম কমিয়ে আনা যায়। এই একটা জিনিস। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে আপনার ইন্স্যুরেন্স সার্ভিস। আমরা জানি যে বিদেশে কিন্তু কোনো একটা হার্ট অ্যাটাক হলে রোগীর কোনো চিন্তা করতে হয় না, সে হাসপাতালে গেলেও তার অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, স্টেন্টিং সবই হয়ে যায়। কিন্তু আমাদের এখানে এই কোনো ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স না থাকার কারণে সাধারণ রোগীরা পারে না, অ্যাফোর্ড করতে পারে না। আলটিমেটলি তারা
মানে মাসল ড্যামেজ হয়ে যায়, অথবা যারা পারে তাদেরও দেখা যায় অনেক মানে কাঠখোর পোষাতে হয়, তারা কেউ গরু বিক্রি করে, কেউ জমি বিক্রি করে চিন্তাভাবনা করে, তখন খুবই কষ্ট হয় আমাদের যে আসলে তার সর্বশান্ত হয়ে তারপরে সে চিকিৎসা করতে চায়। জি, তো এই জন্য সরকারি উদ্যোগ দরকার আর কি। আপনাকে অনেক ধন্যবাদ RTVর পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আপনাকে এবং RTV দর্শকদেরকে ধন্যবাদ। Mir Jamal, nicely presentable. Very rare, but very difficult to handle. Two things I want to say. The handling the only osteal circumflex at least gives some option for the next operator to handle it safely. Means that if the stent is a little bit in the left main, difficult to cross the next time, because this patient somehow will come back again with some form of disease in the left main ostium, left main distal lesion or ostial. At least if you can cross over, then the next operator can have easy access to LAD. Yes. But my question is not for this. Yes. My question is that can you use drug-eluting balloon in this situation? 15th সামিটের মধ্যবর্তী পর্যায়ে আমরা এখন কথা বলছি ডক্টর রেয়ান আনিস, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইউনাইটেড হসপিটাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই যারা সাধারণ রোগী বা পেশেন্ট যারা স্টেন্টিং করে থাকেন, তাদের এরকম ভুল ধারণা জন্ম নেয় বা অনেকের কাছে শুনে থাকে যে এই রিং নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টি একটু ক্লিয়ার করে সকলের উদ্দেশ্যে বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করেছেন, এবং এটার সম্বন্ধে আমি বলতে চাই যে হ্যাঁ, আমরা স্টেন্টিং করি বা রিং বসাই, এবং আমাদের সার্জিক্যাল কলিগসরা বাইপাস সার্জারি করে। এখন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাই করা উচিত। আর এর মধ্যে একটা জেনারেল রুল অফ থাম্ব আছে। সেই রুল অফ থাম্ব হলো যে একজন রুগী বা একজন পেশেন্ট, তার বয়স যদি ধরেন আপনার 60-র কম, মেলদের আমরা বলি 55 ইয়ার্সের কম, বা এমনিতেও যদি তাদের বয়স 60-এর কম হয়, আমাদের দেশে সবাই মনে করে ও বয়স অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি 60 ইজ নো এজ, তাই না? তো 60 কম যারা থাকে তাদের আমরা সবসময় প্রেফার করি যে যদি করোনারি অ্যাঞ্জিওগ্রাম বা করোনারি অ্যানাটমি যেটা আমরা বলি, সেটা যদি ভালো হয় স্টেন্টিংয়ের জন্য, অলওয়েজ স্টেন্টিং করা উচিত। এবং যাদের বয়স একটু বেশি, ধরেন 60-65-এর বেশি, এবং তাদের যদি আমরা দেখি অনেকগুলা ব্লক থাকে, তখন তাদের ক্ষেত্রে বাইপাস সার্জারি করা ভালো। তো প্রত্যেকটা প্রসিজারের আলাদা আলাদা ইন্ডিকেশন আছে, তাই না? তো এই যে ধারণা যে আমরা যদি স্টেন্ট করি, হ্যাঁ, তাহলে স্টেন্ট বন্ধ হয়ে যাবে, এই ধারণাটা তো ঠিক না। তাহলে এতগুলো রুগীর আমরা স্টেন্ট করছি, এবং সমগ্র বিশ্বে আপনাদের জানা উচিত যে এখন স্টেন্টের পরিমাণ অনেক বেশি, এবং বাইপাস সার্জারির পরিমাণ তার মানে সেই তুলনায় অনেক কম। এবং কে চায় বুক কাটতে, কিন্তু তারপর বলা উচিত বুক কাটার প্রয়োজন হলে অবশ্যই কাটতে হবে। শেষ কথা যেটা আমি বলতে চাই, অবশ্যই যদি মানুষ লাইফস্টাইল না মেনটেন করে, কারো যদি সাথে ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, স্টেন্ট বলেন বাইপাস বলেন যাই করা হোক, হ্যাঁ, ওনারা যদি এগুলো মেনটেন না করে, যেরকম স্টেন্ট বন্ধ হতে পারে বা রিস্টেনোসিস যেটা বলি, আবার ময়লা জমতে পারে, ঠিক অনুরূপ আপনার যাদের বাইপাস করেছে তাদের তো বাইপাস গ্রাফট বন্ধ হয়ে যায়। জি, অবশ্যই। আপনি মেনটেন করার কথা বলেছেন, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে নিয়মিত জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের কথা বলছিলেন। এই প্রসঙ্গে আমি যেটা জানতে চাই আপনার কাছে, যে একজন স্টেন্টিং করানো পেশেন্ট বা মানুষ, তিনি কতটুকু হাঁটতে পারবেন বা কতটুকু এক্সারসাইজ করতে পারবেন, কতটুকু কাজ করতে পারবেন? খুব ভালো প্রশ্ন। স্টেন্ট এবং বাইপাস যার যার হয়েছে সবাইকে মিনিমাম সপ্তাহে 4 দিন, মোস্ট ডেজ অফ দ্য উইক, পারলে 5 দিন, কিন্তু এভরিডে করতে হবে না, 2 দিন 3 দিন রেস্ট নেওয়া যায়, হাঁটবেন। এবং এই হাঁটাটার একটা নিয়ম আছে। নিয়মটা কি? সবাইকে মিনিমাম 30 to 40 মিনিটস হাঁটা উচিত 4 days a week। এবং আমি আমার পেশেন্টদেরকে বলি ঘাম ঝরিয়ে হাঁটার পর যাতে ঘাম ঝরে এবং নিঃশ্বাস একটু ঘন হয়ে আসে, এই জিনিসটাই আপনার জন্য ভালো। তখন আপনি বুঝবেন যে আপনি যে অ্যাক্টিভিটিটা করেছেন এটাই আপনার কার্ডিওভাস্কুলার হার্টের এক্সারসাইজটা হচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট বেড়েছে। আমি এবং রুগীদের বলি যে হাঁটলে, ঘাম ঝরালে তখন সমস্ত শরীরে রক্ত চলাচল বেশি হয়, অনুরূপভাবে আপনার ব্রেইনে, কিডনিতে, হার্টে, লাংসে সব জায়গা রক্ত চলাচল ভালো হয়। তার মানে এক কথায় নদীতে বেগ থাকলে, স্রোতে বেগ থাকলে চর পড়ে না বডিতে।
আপনার কাছে অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আরটিভির পক্ষ থেকে ধন্যবাদ এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে Thank you. ধন্যবাদ। প্রিয় দর্শক, বেঁচে থাকতে হলে হৃদযন্ত্রকে আমাদেরকে ভালো রাখতে হবে, হার্টের সঠিক চিকিৎসা করতে হবে, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে। আমরা শুধুমাত্র আলোচনা শুনলে চলবে না, আমাদের এই আলোচনাগুলোর নির্যাস আমাদের নিজের জীবনে কাজে লাগাতে হবে। আমরা ঝুঁকিগুলোকে যাতে এড়িয়ে চলতে পারি, তাহলেই সুস্থ থাকতে পারবো। আল্লাহ হাফিজ সকলকে।